সম্ভ্রান্ত রয় পরিবারের ছোট বউ ইন্দ্রাণী এই বাড়িতে বিয়ে করে আসার তার একমাত্র উদ্দেশ্যই হলো এই পরিবারের সব সম্পত্তির মালিক হওয়া। এ কারণেই সে একের পর এক চাল চালতে থাকে। তবে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হলো রয় পরিবারের বড় ছেলে বিষাম রয়, যে ছিল তার থেকেও বেশি ধুরন্ধর। এখন এই দুইজনের মধ্যেই শুরু হয়ে যায় সম্পত্তি দখল এবং ক্ষমতা হাসিলের নোংরা খেলা। তবে এই খেলায় শেষ পর্যন্ত কে জিতবে এবং কে হারবে সেটাই দেখব আজকের গল্পে। সিরিজের নাম কর্মযুদ্ধ। শুরুতেই আমাদের একটা বাংলা প্রবাদ বলা হয়, জলে কুমির তো ডাঙায় বাঘ, অর্থাৎ বিপদ যে কোনো জায়গায় যেখানে সেখানে হতে পারে। আর যুদ্ধে জেতার জন্য বাঘ আর কুমিরের থেকেও হিংস্র হতে হয়। শত্রুর দুর্বলতাকে নিজের শক্তি করে নিতে হয়। এরপর আমাদের কলকাতার সম্ভ্রান্ত রায় পরিবারকে দেখানো হয়, যারা পরিবারের দুর্বলতাকে নিজের শক্তি মনে করে। আর এটা এমন একটা পরিবার যেখানে বাঘ আর কুমির দুটোই আছে। এরপর আমাদের রয় পরিবারের কথা বলা হয়। রয় পরিবারের কাগজের কারখানা ছিল, যেটা ইয়াশ রয় 1955 সালে ছোট একটা কাগজ কলকে অনেক বড় কারখানায় রূপান্তর করেছে। তার স্বপ্ন ছিল দেশ বিদেশ সব জায়গার ইতিহাস তার কাগজে লেখা হবে। আর বিদেশে যখন কাগজ রপ্তানি শুরু হয় তখন সে ব্যবসার সকল গুরুদায়িত্ব তার দুজন সন্তান বিষাম এবং ভার্দানের উপর দিয়ে দেয়। এরপর বিষামকে স্টেজে ডাকা হলে সে স্টেজে উঠে স্পিচ দেয়, যেখানে সে তার কারখানার শ্রমিকদের সমস্ত কাজের ক্রেডিট দেয়, কারণ শ্রমিকদের দিনরাত পরিশ্রমের ফলেই তাদের বিজনেস এত দূর গিয়েছে। স্বপ্ন তারা দেখেছে, কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে তাদের শ্রমিকরা। এই বলে সে সকল শ্রমিকদের ধন্যবাদ জানায় এবং সবকিছুর ক্রেডিট দেয়। তাছাড়াও সে তার ছোট ভাই ভার্দানকে স্টেজে ডাকলে তার ছোট ভাইয়ের স্ত্রী ইন্দ্রাণী তাকে স্টেজে নিয়ে যেতে লাগে, কারণ ভার্দান হাঁটা চলা করতে পারত না। সে হুইল চেয়ারে করেই চলাফেরা করে। কিন্তু বিষাম স্টেজ থেকে নেমে ইন্দিরার কাছে আসে আর বলে এই স্টেজ শুধু রয়দের। এই বলেই সে ভার্দানকে নিয়ে স্টেজে যায়। এই থেকে আমরা বুঝতে পারি বিষাম এবং ইন্দিরার মধ্যে বেশ রেশারেশির সম্পর্ক। অপরদিকে আমাদের কিছু মানুষদের দেখানো হয়, যারা একটি বাসে করে একটা ফ্যাক্টরির মধ্যে আসে, যেখানে এসে তারা সবাই খাবার খাওয়ার সময় হঠাৎই কিছু লোক এসে তাদেরকে গুলি করে আর সেখানেই হত্যা করে ফেলে এবং পরবর্তীতে সেই ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয়। আর বিষাম যখন এই খবর জানতে পারে, সে কোনো রকমে নিজের স্পিচ কমপ্লিট করে। পুলিশ ঘটনাস্থলে যায় আর সেখান থেকে লাশ উদ্ধার করলে জানা যায় 40 জন লোক মারা গেছে। পরের দিন ইন্দ্রাণী আবেশ নামের একজন রিপোর্টারের সাথে কথা বলে। ইন্দ্রাণী বলে বোর্ড মেম্বারদের সাপোর্ট বিষামের সাথে আছে, কিন্তু শ্রমিকদের সাথে তার ভালো সম্পর্ক, সে তাদের সিম্প্যাথি পায় আর এটাকে সে কাজে লাগাবে। আবেশ বলে তাদের কোম্পানিতে এত মানুষ মারা গেছে, এই নিয়ে মিডিয়া কার দিকে আঙুল তুলবে? উত্তরে ইন্দ্রাণী বলে সে তাকে টাকা দেয় যাতে করে সে তার কাজ ঠিকঠাক করে। যেই কথা শুনে আবেশ ইন্দ্রাণীর মোটিভ বুঝতে পারে যে সে বিষামের গায়ে কাদা ছোড়ার কথা বলছে। এরপর ইন্দ্রাণী শ্রমিকদের পরিবার এবং আন্দোলনরত জনগণের সামনে যায়, যারা বিষামের বিরুদ্ধে আন্দোলন করছিল। আর এই সুযোগ কাজে লাগিয়ে ইন্দ্রাণী শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানো সহ আরো নানান আশ্বাস দিয়ে আন্দোলনকারীদের সিম্প্যাথি নিয়ে নেয়। এরপর আমাদের ইন্দ্রাণীর ব্যাপারে বলা হয় যে ভার্দান রয়ের দ্বিতীয় স্ত্রী এবং প্রথম ভুল, কারণ ইন্দ্রাণীর একটাই লক্ষ্য এই কোম্পানিতে রাজ করা, কিন্তু তার স্বপ্নের পথে বাধা হয়ে আছে বিষাম রয়, যেই কোম্পানির চেয়ারম্যান। বিষাম জানে ইন্দ্রাণী তার জন্য বিপজ্জনক, কিন্তু সে তার লিগেসি এত সহজে ছাড়বে না। সে খুব চালাকির সাথে ইন্দ্রাণীর মোকাবেলা করে। ইন্দ্রাণী ভাবে সে কুমিরের কান্না করে বিষাম রয়কে হারাতে পারবে, কিন্তু তা এত সহজ নয়। আর তার চোখের জল শয়তানের চোখের জলের সমান। আর এই সব কিছুই ফিজা নামের একটি মেয়ে তার ইউটিউব চ্যানেলে বলছিল। এরপর দিল্লির থেকে ইনভেস্টিগেশন টিম এসে ক্রাইম সিন পর্যবেক্ষণ করে। তারা বলে এই কাজ কি বিষামকে ফাঁসানোর জন্য করানো হয়েছে, নাকি বিষাম নিজেই এই কাজ করেছে। এরপর ইনভেস্টিগেশন টিম বিষাম এবং ইন্দ্রাণীর সাথে দেখা করতে যায়। সেখানে বিষাম জানায় সেই ফ্যাক্টরিটি তার ছোট ভাইয়ের স্ত্রী ইন্দ্রাণীর, আর সেই শ্রমিকগুলোও কন্ট্রাক্টের শ্রমিক ছিল। কথায় কথায় অফিসার তাকে জিজ্ঞেস করে তার সাথে তো ইন্দ্রাণীর সম্পর্ক ভালো নয়, তাছাড়াও সে কি ইন্দ্রাণীকে ডিফেন্ড করতে চাইছে। যার প্রশ্নের উত্তরে বিষাম বলে তাদের সম্পর্ক ভালো হবে না কেন, ইন্দ্রাণী রয় পরিবারের সদস্য। অপরদিকে ইন্দ্রাণীকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে জানায় এয়ার ইনফ্রা তার একক কোম্পানি, যেখানে অন্য কেউ জড়িত নেই। আর তার পুরো বিশ্বাস আছে তারা আসল কালপ্রিটকে ধরবে, কারণ শ্রমিকদের ন্যায্য বিচার পাওয়া উচিত। তাকে তাদের পারিবারিক বিরোধের ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় সকল পরিবারের মধ্যেই ঝামেলা হয়, কিন্তু তা এতটাও নয় যে তারা একে অপরকে ফাঁসাতে যাবে। এদিকে আবেশ তার নিউজ চ্যানেলের একটা শোতে এই সবকিছুর জন্য বিষামের দিকে আঙুল তোলে, যে একা সবকিছুর মালিক হওয়ার জন্য তাদের পরিবারের আরেক সদস্য ইন্দ্রাণীকে ফাঁসাতে চাইছে। এরপর আমাদের ভার্দান রয়ের ছেলে অভিমান্যুকে দেখানো হয়, যে তার বন্ধু সামারের সাথে তার বার্থডে পার্টির প্ল্যান করছিল। যাই হোক, তো বিষাম টিভিতে আবেশের নিউজ দেখে। তখন তার অ্যাসিস্ট্যান্ট দেব বলে পরিস্থিতি ধীরে ধীরে তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। এটা শুনে বিষাম বলে সে সবকিছুই বুঝতে পারছে, কিন্তু সে কিছুটা নিরাপদ বোধ করছে, কারণ এই সব কিছু সে করেনি। এদিকে সিবিআই অফিসাররা নিজেদের মধ্যে কথা বলছে।
চলছিল, যেখানে অফিসার মনিকা বলে এসব কিছু হয়তো নকশালদের কাজ, কারণ বিষামের সাথে তাদের শত্রুতা রয়েছে, কিন্তু অফিসার আল্লুর মতে এটা তাদের কাজ নয়। এই নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে লাগলে সিনিয়র অফিসার রাঘু তাদেরকে চুপ করায় আর ইনভেস্টিগেশন করতে বলে, আর যতক্ষণ না কোনো সূত্র পাওয়া যাচ্ছে ততক্ষণ এই ব্যাপারে কারোর সাথে আলোচনা করতে বারণ করে। অপরদিকে বিষাম রয় একটা প্রেস কনফারেন্সে বলে অতি শীঘ্রই সিবিআই এই কেসের সমাধান করে দোষীদের ধরবে, আর সবকিছুর সন্দেহ যাচ্ছে নকশালদের উপর। যে কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর আমাদের ফিজাকে দেখানো হয়, যাকে নকশাল কর্মীরা চোখ বেঁধে তাদের আস্তানায় নিয়ে আসে, আর নকশালদের প্রধান ফিজাকে ইন্টারভিউ দিয়ে বলে বিষাম রয়ের ফ্যাক্টরির জন্য 2টো গ্রাম উজাড় করে দেওয়া হয়েছে, আর এই নিয়ে তারা আওয়াজ তুললে তাদের উপর আক্রমণ করা হয়, যে জন্য তারাও হাতে অস্ত্র তুলে নিয়েছে। কিন্তু আজ তারা কিছু না করার পরও তাদের উপর এতগুলো লোকের খুনের দায় দিয়ে দেওয়া হলো। তাই সে সরকারকে হুমকি দিচ্ছে যে তাদের উপরে লাগানো অ্যালিগেশন যদি না সরানো হয় তাহলে সত্যিই তারা সেই কাজ করবে। রাতের বেলা অভিমান্যু একা বসে ড্রিঙ্ক করতে লাগে, তখনই ইন্দ্রাণী সেখানে আসে, আর তাদের কথা শুনে আমরা বুঝতে পারি অভিমান্যু ভার্দানের প্রথম পক্ষের সন্তান, আর সে ইন্দ্রাণীকে বেশি একটা পছন্দ করে না। তাই ইন্দ্রাণী সেখানে আসলে সে তার জন্মদিনের পার্টিতে চলে যায়, যেখানে তারা সবাই আনন্দ করছিল। আর অভিমান্যুর বন্ধু সামার তার কিছু ফ্রেন্ডদের টাকা দিয়ে বলে আগামীকাল তারা রয় গ্রুপের বিরুদ্ধে আন্দোলনকারীদের সাথে যোগ দিবে। তখন একটা ছেলে এসে সামারকে বলে সে তার ভাইয়ের মৃত্যুর জন্য তার বাবাকে দোষী বলে মনে করে কেন। যে কথা শুনে সামার ছেলেটিকে চুপ করতে বলে। আর এদিকে অভিমান্যু একটা মেয়েকে দেখে, তখনই তার ফ্রেন্ডের থেকে সে জানতে পারে মেয়েটির নাম হুনার আগারওয়াল। তো দেখা যায় অভিমান্যু বেশি ড্রিঙ্ক করে ফেলে এবং সে গিয়েই হুনারকে কিস করে বসে। তখনই হুনার তাকে রেগে ধাক্কা মারে এবং এক চর মেরে সেখান থেকে চলে যায়। আর এই সবকিছুই আর একটা মেয়ে ভিডিও করে ফেলে। যথারীতি পরের দিন ফিজা এই ভিডিও তার ইউটিউব চ্যানেলে আপলোড করে এবং অভিমান্যুর চরিত্র নিয়ে প্রশ্ন তোলে যে বড়লোকের ছেলে হওয়ার ফলে বাহুবলে চলাচল করে সে। আর এই নিউজ ইন্দ্রাণীও দেখে ফেলে এবং সে অভিমান্যুকে নিজেকে কন্ট্রোল করতে বলে। তাছাড়াও সে ফিজার ব্যবস্থা করতে বলে, কারণ সে তাদের রয় পরিবারের পেছনেই পড়ে আছে। এদিকে ফিজা সিবিআই অফিসারদের সাথে দেখা করতে যেতে লাগলে পুলিশ তাকে বাধা দেয়। এরপর দেখা যায় মনিকার কাছে সিনিয়র অফিসার রাঘু কল করে আর বলে সে একটা ক্লু পেয়েছে, আর এই জন্য তাদেরকে দিল্লি গিয়ে মিনিস্টারের থেকে অনুমতি নিতে হবে। আর এর আগে সে তাকে একটা জায়গায় দেখা করতে বলে এবং এই ব্যাপারে কাউকে কিছু বলতে বারণ করে, যার কল পেয়ে মনিকারা দ্রুত বেরিয়ে পড়ে। তখনই বাইরে থেকে ফিজা তাদেরকে দেখে ফেলে, তাই সে আর এক মুহূর্ত দেরি না করে গাড়িতে উঠে বসে এবং সবকিছুর ভিডিও করতে থাকে এবং সে মনিকাকেও চিনতে পেরে যায়। আর এদিকে রাঘু যখন গাড়িতে করে যাচ্ছিল তখনই তার সামনে দিয়ে একটি ট্রাক যায় এবং পরক্ষণেই আমরা দেখতে পাই রাঘু আর সেই গাড়িতে নেই, অর্থাৎ তাকে কিডন্যাপ করা হয়েছে। এরপর আমাদের একজন লোককে দেখানো হয় যে সামার এবং আরেকটি ছেলের ছবির সামনে দাঁড়িয়ে থাকে, যে ছেলেটি মারা গেছে। আর আমরা বুঝতে পারি সেই ছবিতে থাকা ছেলেটি সামারের ভাই যে মারা গেছে এবং সেই লোকটি সামারের বাবা গুরু শাস্ত্রী। এদিকে আল্লু এবং মনিকা এসে দেখে রাঘুর গাড়ি পড়ে আছে, কিন্তু সে সেখানে নেই। তারা বুঝতে পারে তাকে কিডন্যাপ করা হয়েছে, কারণ সে কিছু জানতে পেরেছিল। এদিকে আমাদের রাঘুকে দেখানো হয়, যাকে কিডন্যাপাররা মারধর করে এবং সে কি কারণে মিনিস্টারের সাথে দেখা করতে চেয়েছিল তা জানতে চায়, কিন্তু রাঘু তাদেরকে কিছুই বলে না। অন্যদিকে সামার এবং তার কলেজের বাকি স্টুডেন্টরা মিলে সেই শ্রমিকদের গ্রামে যায় যাদেরকে খুন করা হয়েছিল। তারা আশ্বাস দেয় যে অন্যায়ের বিচার পাওয়া পর্যন্ত তারা তাদের পাশে থাকবে। বিষম যখন তার অফিসে আসে তখন রিপোর্টাররা তাকে ঘিরে ধরে। সে কোনো রকমে অফিসে প্রবেশ করলে তার ম্যানেজার দেব বলে এখনকার পরিস্থিতি দেখে তাদের ইনভেস্টররা যদি পিছু হটে যায় তাহলে তারা বিপদে পড়ে যাবে। বিষম বলে সে ইন্দ্রাণীর মতো কোনো পাওয়ার ব্রোকারের সামনে হাত পাতবে না। দেব বলে তাদেরকে কিছু না কিছু তো করতেই হবে। তখনই বিষম তাকে একটা প্ল্যান বলে, আর অপরদিকে সামার গ্রামবাসীদেরকে বিষম রয়ের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে বলে। সে তাদেরকে বিষমের বিরুদ্ধে আওয়াজ তুলতে বলে, কারণ এতদিন হওয়ার পরও তাদেরকে এখনো তাদের স্বজনদের লাশ হাসপাতাল থেকে ফেরত দেওয়া হয়নি। পরের দিন আবেশ নিউজে গ্রামবাসী এবং ছাত্রদের পক্ষে কথা বলে এবং তারা সরাসরি আন্দোলন করার সময় সামারের সাথে যোগাযোগ করে। এই সবকিছু ইন্দ্রাণী নিউজে দেখে আর সামারের প্রশংসা করে এবং বলে গুরু খুব বুদ্ধিমান ছেলে বানিয়েছে। তখনই তার ম্যানেজার ভাস্কর বলে গুরু আর সামারের মধ্যে সম্পর্ক ভালো নেই। ইন্দ্রাণী ভাস্করকে বলে সে অভিমান্যুকে হাঁটা শিখিয়েছে, কিন্তু সে তাকে বুঝে শুনে চলা শেখায়নি। অভিমান্যুকে এখন বিজনেসে ঢুকতে হবে, সে কেন সামারের সাথে আন্দোলনে যাচ্ছে না? তখন ভাস্কর বলে সে একটা ব্যবস্থা করবে। ইন্দ্রাণী সামারের সাথে দেখা করার কথা বললে ভাস্কর বলে সে সামারকে তার অফিসে ডাকবে, কিন্তু ইন্দ্রাণী বলে সেও আন্দোলনে যাবে। এদিকে অভিমান্যু হুনারের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ঘুরে দেখছিল। তখনই সামার তাকে কল করে আর বলে সে কেন হুনারের সাথে এমনটা করলো, তার বুঝে শুনে কাজ করতে হবে, আর এখন যেহেতু সে ভুল করেছে তাকে হুনারের কাছে ক্ষমা চাইতে হবে, যার কথায় অভিমান্যু রাজি হয়ে যায়।
এরপর সে সামারের সাথে আন্দোলনে যায়, যেখানে ইন্দ্রাণীও যায়। ইন্দ্রাণী সামারের সাথে কথা বলতে থাকে। তখনই অভিমন্যু সেখানে আসলে ইন্দ্রাণী সামারকে বলে সে যেন অভিমন্যুকে বিজনেসে যোগ দেওয়ার জন্য বুঝায়। এরপর ইন্দ্রাণী সেখান থেকে চলে যাওয়ার সময় বলে সামার অনেক ভালো কাজ করছে আর তার সাপোর্ট তাদের সাথে আছে। পরের দিন শ্রমিকদের লাশগুলোকে বাড়ি নিয়ে যাওয়ার পারমিশন দেওয়া হয়। সবাই তো অনেক খুশি হয়, কিন্তু সামার কিছুটা মন খারাপ করে। তখন আমাদের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে তার ভাই একজন পুলিশ অফিসার আর তাদের পরিবার অনেক হাসি খুশি ছিল। এদিকে গুরু ফিজাকে কল করে জানায় সে অনেক ভালো কাজ করছে। ফিজা বলে সে নিউজে দেখেছে সামার ইন্দ্রাণীর পক্ষে চলে গেছে। তখন গুরু বলে নিউজে যা কিছু দেখায় সবকিছুই সত্যি নয়। এই বলেই সে তাকে আরো একটা কাজ দেয়। পরের দিন সিবিআই অফিসাররা একটা গ্রামে যায়। তখন আল্লু মনিকাকে বলে গ্রামের লোকজনের মতে কিছু লোক এসে পানিতে কিছু একটা ডুবিয়ে চলে গিয়েছে, কিন্তু তারা কি ডুবিয়ে গিয়েছে তা কেউ জানে না। মনিকা বলে তারা যদি একটি সূত্র পেত তাহলে বাকি সূত্রগুলো তাদের সামনে চলে আসতো, আর এই জন্য সে নদীর পানি এবং মাটির স্যাম্পল ল্যাবে পাঠানোর ব্যবস্থা করে। এদিকে ইন্দ্রাণী সেই 40 জন শ্রমিকের অন্তিম সংস্কারে যায়, যেখানে সামারও ছিল। আর ফিজা তার চ্যানেলে বলে ইন্দ্রাণী যাওয়া পর্যন্ত সেই লাশগুলোতে আগুন দেওয়া হয়নি, কিন্তু কেন? আর একজন বিজনেস ওম্যানের সাথে একজন স্টুডেন্ট লিডারেরই বা কি কাজ? এরপর ফিজা আবেশের সাথে দেখা করে। সে আগে আবেশের হয়ে কাজ করত, কিন্তু এখন সে তার কাজ ছেড়ে দিয়েছে। তো আবেশ ফিজাকে ইন্দ্রাণীর বিরুদ্ধে কথা বলতে বারণ করে, কারণ ভবিষ্যতে যে কোনো কিছু হতে পারে। কিন্তু ফিজা তার কথায় পাত্তাই দেয় না। এদিকে অভিমন্যু কলেজে গেলে সে হুনারকে দেখে যে তার ছাতা খুলতে পারছিল না, তাই সে হুনারের কাছে ক্ষমা চেয়ে তার ছাতা খুলে দিতে যায়, কিন্তু সেটা উল্টো ভেঙেই ফেলে, যে জন্য হুনার বৃষ্টিতে ভিজে চলেই যায়। এদিকে ইন্দ্রাণী ভার্দানকে খাবার খাওয়াতে আসে। তখন সে বলতে থাকে অভিমন্যুকে বিজনেসে ঢুকাতে হবে আর তাদেরকে সে সবকিছু ছিনিয়ে নিতে হবে যা কিছু তাদের ছিল। অভিমন্যু ছাড়া তার তো আর কেউ নেই। যা কিছু ভার্দান পাওয়ার কথা সবকিছু তারা ছিনিয়ে আনবে। এদিকে অফিসার মনিকা আল্লুকে বকা দেয়, কারণ সে তাকে না জানিয়েই নকশালদের মধ্যে স্পাই পাঠাতে চেয়েছিল এবং সে তাদের দিল্লি যাওয়ার ব্যাপারেও কথা বলেছে। রাঘু যাওয়ার পর সেই কেসের ইনচার্জ, তাই সে এরপর থেকে আল্লুকে কিছু করার আগে তার থেকে অনুমতি নিতে বলে। এবং গ্রাম্য নেতা ঘোষ আবারও গ্রামে ফিরে জনগণের সাথে মিটিং করছে, তাই সে তাকে ঘোষের উপরেও নজর রাখতে বলে। অন্যদিকে ঘোষ সবার উদ্দেশ্যে বলে কিছুদিন অসুস্থ থাকার কারণে সেই দুঃখের সময় তাদের কাছে আসতে পারেনি, কিন্তু এখন থেকে সে সর্বক্ষণ তাদের পাশে আছে, তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দিতে। এদিকে হুনারের বাবা গাজান আগারওয়াল অভিমন্যুর ব্যাপারে এফআইআর করতে যায়, কিন্তু পুলিশ বলে এই ঘটনার এতদিন পর সে এফআইআর করতে এসেছে। গাজান বলে সে একজন মেয়ের বাবা যে অনেক সাহস করে এখানে এসেছে, যার কথা শুনে পুলিশ তার এফআইআর লিখে নেয়। অপরদিকে বোর্ড মিটিং চলাকালীন সময় ইনভেস্টর্সরা ইন্দ্রাণীর এয়ার ইনফ্রা কোম্পানির অনেক প্রশংসা করে এবং বলে সে কোম্পানিতে অনেক শেয়ার আছে, মার্কেটেও তাদের ভ্যালু আছে। তখন বিশাম বলে তার বাবা মারা যাওয়ার পর থেকে তারা তাকে এত বছর ধরে সাপোর্ট করছে, আর আজও যেন তারা তার পাশে থাকে এবং মত না পাল্টায়। অন্যদিকে পুলিশ অভিমন্যুকে গ্রেফতার করতে কলেজে চলে যায়। তখন সামার আর তার বন্ধুরা পুলিশের পথ আটকে বলে আজ তো অভিমন্যু কলেজে আসেনি, কিন্তু পুলিশ বলে সে লাইব্রেরিতে আছে। এই বলেই তারা উপরে যেতে লাগলে সামার তাদের বাধা দেয়। পুলিশ জানায় তারা আইনের পথে বাধা দিয়ে ভুল করছে। তখন সামার বলে তাদের মতো ছাত্রদের গ্রেফতার করে কি হবে, আগে জমে পড়ে থাকা কেসগুলো সলভ করুক, তারপর তারা তাদের কাছে আসুক। তো সেই সময় দেখা যায় কলেজের একটি মেয়ে এই সবকিছু ভিডিও করছিল। তো অবস্থা হাতের বাইরে চলে যাবে দেখে পুলিশ সেখান থেকে দ্রুত চলে যায়। রাতের বেলা অভিমন্যু সামারকে নিয়ে একটি বাড়ির ছাদে ওঠে, তার সাথে গল্প করতে থাকে। সে হুনারকে নিয়েই কথা বলে, আর কথায় কথায় সামার জানতে পারে তারা এখন হুনারের বাড়ির ছাদে অবস্থান করছে। যে কথা জানতে পেরে সামার অভিমন্যুকে নিয়ে সেখান থেকে পালায়, কারণ কেউ দেখতে পেলে তারা আবারও কেস খাবে। সকালবেলা ইন্দ্রাণী সামারকে জিজ্ঞেস করে অভিমন্যু কোথায় ছিল। সামার তাকে মিথ্যা বলে যে তারা তাদের এক বন্ধুর বাড়ি ছিল। ইন্দ্রাণী বলে সে বলছে দেখে সে বিশ্বাস করছে, অন্য কেউ বললে সে বিশ্বাস করতো না। অভিমন্যুর বাবার অনেক শত্রু, তাই তাকে সবসময় কেয়ারফুল থাকতে হয়। এই বলেই সে অভিমন্যুকে ঘুম থেকে ডেকে তুলে কোথাও যাওয়ার জন্য তৈরি হতে বলে। কিছুক্ষণ পরই ভাস্কর অভিমন্যুকে বলে সে তাকে বিশ্বাস করে। অভিমন্যু বলে সে তাকে অনেক বিশ্বাস করে। তখনই ভাস্কর তাকে ইন্দ্রাণীর কথা মেনে নিতে বলে, কারণ এবার তার কাছেও মনে হচ্ছে ইন্দ্রাণী ঠিক কাজ করছে। তো এরপর অভিমন্যু এবং সামারকে নিয়ে ইন্দ্রাণী হুনারের বাড়ি যায়, যেখানে সে হুনারের বাবার কাছে ক্ষমা চেয়ে কেস তুলে নিতে বলে, কিন্তু হুনারের বাবা তা করতে রাজি হয় না। তখনই অভিমন্যু হুনারকে উপরের ঘরে দাঁড়িয়ে থাকতে দেখে, তাই সে হাঁটু গেড়ে বসে মন থেকে তার কাছে ক্ষমা চায়, কারণ সে তার কাজের জন্য অনুতপ্ত। এদিকে মনিকাকে তার ইনভেস্টিগেটর টিমের একজন সদস্য সুভাষ জানায় যে সে 40 জন শ্রমিকের অ্যাকাউন্টে একটি রিয়েল এস্টেট কোম্পানি 1 লক্ষ টাকা ট্রান্সফার করে, যার 3 দিন পরই তারা মারা যায়।
মনিকা তখন সুভাষকে সেই রিয়েল এস্টেট কোম্পানির ডিটেলস বের করতে বলে এবং আল্লুর কথা জিজ্ঞেস করে, যার ফোনে কল যাচ্ছে না। যে কথা শুনে সুভাষ বলে, আল্লু তো কিছুক্ষণ আগে দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তো এরপরই আমাদের আল্লুকে দেখানো হয় যে একটি জঙ্গলে কিছু একটা খুঁজছিল। তখনই কিছু নকশাল এসে তাকে ধরে নিয়ে যায়। অন্যদিকে আবেশ ইন্দ্রাণীকে বলে কোম্পানির মেজরিটি পাওয়ার জন্য তার কমপক্ষে 5-6 জনের ভোট লাগবে। ইন্দ্রাণী বলে সে তাদের কিনে নিবে, তবে হ্যাঁ, এতে অনেক খরচ হবে। আবেশ বলে মোটওয়ানি কি তার পক্ষে থাকবে? তখন ইন্দ্রাণী বলে তার 3টে কারখানার আবর্জনা তার কারখানার মাধ্যমে নিষ্কাশিত হয়, তাই সে তাকে বারণ করবে না। এরপর আমাদের বিশামকে দেখানো হয় যে মোটওয়ানির সাথে সিক্রেট মিটিং করে। মোটওয়ানি বলে সে তো জানেই যে সে ইন্দ্রাণীকে সাপোর্ট করে, তবুও সে তার সাথে মিটিং করছে কেন? বিশাম তাকে তখন ইন্দ্রাণীর জন্য ফান্ডের ব্যবস্থা করতে বারণ করে, কিন্তু মোটওয়ানি বলে সে তার কাজে লয়াল। তখন বিশাম বলে তাদের বিজনেসম্যানদের কাছে টাকাটাই লয়াল। সে কলকাতার মধ্যে 1 নাম্বার, কিন্তু সে চাইলে তাকে দেশের সেরা বানাতে পারে। তাছাড়াও সে তাকে আরো বিভিন্নভাবে প্রলোভন দেখায়, এতে তো সে চিন্তায় পড়ে যায়। এদিকে গুরু ফিজাকে কল করে আর জানায় তার উপর অ্যাটাক হবে, যার মধ্যে সামারও জড়িত। যেই কথা শুনে ফিজা মনিকার সাথে দেখা করতে যায়। তারা দুজন পূর্ব পরিচিত। পুলিশ তার কথায় বিশ্বাস করবে না, আর মনিকাই পারবে তাকে প্রোটেকশন দিতে। কিন্তু মনিকা তার কথায় কান্না দিলে ফিজার সাথে পুরানো কথা নিয়ে তার কথা কাটাকাটি হয়। তখনই ফিজা রেগে সেখান থেকে চলে যায়। এদিকে রাঘুকে কিডন্যাপাররা অনেক অত্যাচার করতে থাকে, কিন্তু এরপরও সে তার মুখ খোলে না, যে জন্য অত্যাচারের মাত্রা আরো বাড়তে থাকে। এদিকে রাতের বেলা ফিজা রান্না করার সময় ঘরের ভেতর হওয়া আওয়াজ শুনে বুঝতে পারে তার উপর আক্রমণ হতে যাচ্ছে, তাই সে একটা ছুরি নিয়ে দ্রুত লুকিয়ে পড়ে। তখনই একজন লোক এসে তার উদ্দেশ্যে বলে যে সে যদি উল্টোপাল্টা কিছু করে তাহলে তারা তাকে খুন করবে। এই বলেই তারা চলে যায়। ফিজা তখন দেখে তার ঘরের অবস্থা খুব খারাপ হয়ে আছে, তাই সে আর এক মুহূর্ত দেরি না করে গুরুকে কল করে এবং বলে এই খেলা দিন দিন নোংরা হয়ে উঠছে। গুরু বলে সে তো তাকে আগেই বলেছিল। তখন ফিজা বলে এখন সে তাদেরকে দেখাবে আসল খেলা, অর্থাৎ সে ইন্দ্রাণীর সাথে ডিরেক্ট পাঙ্গা নিয়ে নিয়েছে। এদিকে ইন্দ্রাণী সামারকে কল করে আর তার বাড়িতে আসতে বলে এবং অভিমন্যুর ফোন সুইচ অফ থাকায় তার খোঁজ নিতে বলে। অন্যদিকে অভিমন্যু হুনারের সাথে দেখা করতে যায়, যেখানে একটা বিয়ে হচ্ছিল, আর সেখানেই সে হুনারের কাছে আবারও ক্ষমা চায় এবং তার ভালোবাসার কথা জানায়। হুনারও তাকে ক্ষমা করে দেয় এবং তার ভালোবাসা সেও একসেপ্ট করে নেয়। এদিকে সামার ইন্দ্রাণীর সাথে দেখা করতে এলে ইন্দ্রাণী তাকে কিছু শেয়ার দেয়, কারণ সেও এই পরিবারেরই একজন। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি গুরু ভিশামদের সৎ ভাই এবং সে এই সব শেয়ার নিতে বারণ করে দিয়েছিল। তখন সামার বলে সে তার বাবার মতো নয়, যা তার সে তা নিয়েই নেয়। এদিকে আল্লুকে নকশালরা অনেক মারধর করে আর জিজ্ঞেস করে সে পুলিশের লোক কিনা, কিন্তু আল্লু মিথ্যা বলে যে সে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, কিন্তু নকশালরা তাকে মারধর করতেই থাকে। এদিকে পায়েল রানা নামের একজন মুভির হিরোইন আবেশের কাছে আসে আর তাকে মুভিতে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে। সে তাকে পিস্তল দিয়ে ভয়ও দেখায়। আবেশ বলে সে তো তাকে 5টি মুভিতে কাজ পাইয়ে দিয়েছে, কিন্তু পায়েল লিড রোল করতে চায়, আর আবেশ যদি এর ব্যবস্থা করতে না পারে তাহলে সে অন্য ব্যবস্থা করবে, অর্থাৎ সে তাকে শারীরিক নির্যাতনের কেসে ফাঁসিয়ে দিবে। যে কথা শুনে আবেশ চিন্তায় পড়ে যায়। আর এদিকে ফিজা থানায় গিয়ে সামারের নামে কমপ্লেন করে, আর সামার প্রথমবারের মতো কাজে গেলে ইন্দ্রাণী ভাস্করকে তার কাজগুলো বুঝিয়ে দিতে বলে চলে যায়। তখনই ভাস্কর সামারকে বলে এখানে আসার জন্যই সে অভিমন্যুর সাথে বন্ধুত্ব করেছে, তাই না? তখন সামার বলে সে সেই সব কিছু নিতে এসেছে যেই সবকিছু তার। এরপর আমাদের আল্লুকে দেখানো হয়, যাকে নকশালরা একটি ঘরে আটকে রেখেছিল, আর সে ঘরে আহত অবস্থায় আরো একজন লোক ছিল যে সেদিনকার কথা ভাবছিল, যেদিন সে 40 জন শ্রমিককে খুন করা হয়েছিল, আর সে হয়তো কোনোভাবে সেদিন বেঁচে গেছে। এরপর আমাদের সেদিনকার ঘটনা দেখানো হয়, যখন সকল শ্রমিকরা ফ্যাক্টরিতে বসে খাবার খাচ্ছিল। তখনই সেই লোকটির গায়ে খাবার পড়ে গেলে সে তার কাপড় পরিষ্কার করতে যায়, আর তখনই সেখানে ওই লোকগুলো এসে সবাইকে খুন করে। যে দৃশ্য দেখে সে দ্রুত সেখান থেকে পালায়, আর পালাতে পালাতে একটা জঙ্গলে গিয়ে আহত হয়ে পড়লে নকশালরা তাকে উদ্ধার করে। এদিকে মোতওয়ানি তার মেয়ে রাশিকে অভিমন্যুর ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ সে অভিমন্যুর সাথে রাশির বিয়ে দিতে চায়, কিন্তু রাশি সামারকে পছন্দ করে আর অভিমন্যু হুনারকে। অভিমন্যু কলেজের পুরোটা সময় হুনারের পিছু পিছুই হাঁটে, তাকে ইমপ্রেস করার অনেক চেষ্টা করে। অন্যদিকে সামার আর ভাস্করের মধ্যে কথার লড়াই চলতে থাকে। ভাস্কর বুঝতে পারে সামার বড় কোনো উদ্দেশ্য নিয়েই এই অফিসে ঢুকেছে, আর অন্যদিকে নকশালরা আল্লুকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তখন সে তাদেরকে নিজের মিথ্যা নাম ঠিকানা দেয়। নকশালরাও খোঁজ নিয়ে সেখানে গেলে একজন মেয়ে তাদেরকে সব ইনফরমেশন দেয়, যাকে আল্লুই ঠিক করে রেখেছিল। এদিকে ফিজার রিপোর্ট করার ফলে সামারকে গ্রেফতার করা হয়, কিন্তু ভাস্করের দ্বিমত থাকলেও ইন্দ্রাণী সামারকে কয়েক ঘন্টার মধ্যে বের করে আনে। সামার তখন ইন্দ্রাণীকে বলে সে কি ফিজাকে হুমকি দিয়েছিল বা এই ব্যাপারে কথা বলার সময় অন্য কেউ এসেছিল। ইন্দ্রাণী না বললে সামার বলে তাহলে ফিজা কোনো কারণ ছাড়াই তার নামে কমপ্লেন কেন করেছে। ইন্দ্রাণী তখন মোতওয়ানির সাথে দেখা করে আর জিজ্ঞেস করে সে বিশামের সাথে দেখা করেছে কেন। মোতওয়ানি বলে দেখা করতেই পারে। ইন্দ্রাণী তখন তাকে কাজে মন দিতে বলে
আর 200 কোটি টাকার ফান্ড জোগাড় করতে বলে। এদিকে নকশালরা আল্লুর মিথ্যা ধরে ফেলে, কারণ সে ভাড়া বাসায় 4 মাস থাকার কথা বলেছিল। কিন্তু নকশালরা খোঁজ নিয়ে দেখেছে সে বাসায় গত 3 মাস ধরে ইলেকট্রিসিটি বিল শূন্য, অর্থাৎ সে তাদেরকে মিথ্যা বলেছে এবং সে যে সিবিআই অফিসার এটাও তারা বুঝে ফেলে। তাই তারা তাকে মেরে ফেলতে লাগে। তখনই তাদের সর্দার এসে আল্লুকে খুন না করে তাকে ব্যবহার করতে বলে। এদিকে ইন্দ্রাণী যখন জানতে পারে বিশাম মোতওয়ানির সাথে দেখা করে তার বিরুদ্ধে কাজ করার কথা বলেছিল, তখন সে বিশামকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। বিশাম বলে সে শুধু বিজনেস নিয়ে কথা বলেছে, কারণ বিজনেস নিজেদের। রাতের বেলা অভিমন্যু হুনার সাথে দেখা করতে যায়, আর তখনই সামার সেখানে আসে। ইন্দ্রাণী তাকে ড্রিঙ্ক অফার করলে সে তার সাথে ড্রিঙ্ক করে, আর একটা সময় তারা ড্রাঙ্ক হয়ে নাচতে থাকে এবং কাছাকাছি চলে আসে। এর কিছুক্ষণ পরই অভিমন্যু তার বাড়ি ফেরে। তখনই ইন্দ্রাণীর ঘরের বাইরে সামারের জ্যাকেট দেখে সে কিছু বুঝতে পেরে যায়, যে জন্য সে অনেক রেগে যায় আর আবারও বাইরে চলে আসে। পরের দিন সকালবেলা অভিমন্যু সামারকে বলে সেই কাজটা ঠিক করেনি, কিন্তু সে তার বন্ধু বলে সে তাকে ক্ষমা করে দিচ্ছে। সে ছাড়াও আরো অনেকেই সেই ঘরে ছিল, কিন্তু সামারই প্রথম যাকে সে ক্ষমা করছে। অভিমন্যু তখন সামারকে অন্তত রাশিকে সবকিছু খুলে বলার জন্য বলে আর সেখান থেকে চলে যায়। এরপরই সে মন খারাপ করে বসে থাকে। তখনই হুনার তার পাশে এসে বসে। সে অভিমন্যুর সাথে গল্প করলে তারও মনটা ভালো হয়ে যায়। তো এরপর থেকে দেখা যায় তারা দুজন সারাদিন ফোনে কথা বলে এবং একসাথে ঘুরে ফিরে কাটাতে থাকে। আর এদিকে ইন্দিরা খবর পায় গুরু মোতওয়ানির ভাই উজ্জ্বলের সাথে দেখা করতে চলেছে। তার অ্যাসিস্ট্যান্ট বলে তাদেরকে এখন থেকে সাবধানে চলতে হবে। তখন ইন্দিরা বলে রাজারা যুদ্ধ করলেও সেই যুদ্ধে জয়ী হবে রানী, অর্থাৎ সে নিজেকেই জয়ী মনে করে। এদিকে গুরু উজ্জ্বলের সাথে দেখা করে। সে উজ্জ্বলকে বলে তার ভাই মোতওয়ানি ইন্দিরাকে ফান্ড দেয়, কিন্তু সে তাকে সমস্ত সম্পত্তির থেকে বেদখল করে দিয়েছে। গুরু উজ্জ্বলকে বলে তাকে সাহায্য করতে হবে। উজ্জ্বল তখন তাকে বলে যে রয় পরিবারের সম্পত্তির উপর তার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু এরপরও সে কেন রয় পরিবারের সাথে পাঙ্গা নিচ্ছে, আর সেই বা কিভাবে তাকে সাহায্য করতে পারবে। গুরু বলে সে তার ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি পুনরুদ্ধার করার জন্য আইনি লড়াই লড়বে, যেখানে সে তাকে সাহায্য করবে, আর এরপর সেও তাকে সাহায্য করবে। যার কথায় উজ্জ্বল এবার রাজি হয়ে যায়। যারপর গুরু ফিজাকে কল করে আর তাকে তার প্ল্যানের কথা জানিয়ে দেয় এবং তাকে মোতওয়ানি এবং ইন্দিরাকে নিয়ে গরম খবর বানাতে বলে। অপরদিকে হুনারকে তার বাবা বকা দেয় এবং ঘরবন্দি করেই রেখে দেয়, কারণ সে জানতে পেরেছিল অভিমন্যুর সাথে তার সম্পর্ক রয়েছে। এদিকে ইন্দিরা ভাস্করকে বলে উজ্জ্বলের পেছনে গুরু রয়েছে। সে মুখে বলছে যে সেই পরিবার থেকে কিছুই চায় না, কিন্তু সে সবকিছু মিথ্যা বলছে। ভাস্কর আরো বলে সিবিআই গ্রামে গিয়ে নদীর পানি ল্যাবে টেস্ট করাচ্ছে, আর তারা হয়তো এই কেস নিয়ে মোতওয়ানিকে জড়াবে। যাই হোক, এদিকে অভিমন্যু হোনার সাথে দেখা করতে তাদের বাড়ি যেতে লাগলে পাড়ার কিছু ছেলে তার উপর আক্রমণ করে এবং তাকে অনেক মারধরও করে, কিন্তু পুলিশ সেখানে চলে আসলে তারা দ্রুত পালিয়ে যায়। আর হোনার যখন এই কথা জানতে পারে তখন সে খুব কষ্ট পায়, আর তার বাবা তাকে বকা দিয়ে বলে সে একজন সাধারণ মানুষ, একজন মেয়ের বাবা, তার তো অনেক চিন্তা হয়। এত ধনী পরিবারের ছেলে তার মেয়েকে বিয়ে করলেও যদি কিছুদিন পর ছেড়ে দেয়, তাদের ক্লাসের সাথে মিলছে না বলে, তখন কি হবে। এটা শুনে হুনার বলে অভিমন্যু খুব সাধারণ জীবনযাপন করে এবং সে তাকে ভালোবাসে, কিন্তু তারা তাদের মেয়ের খুশি দেখতেই চায় না। এদিকে অভিমন্যু বাড়ি ফিরলে তার এই অবস্থা দেখে ইন্দ্রাণী তাকে বলতে থাকে নিশ্চয়ই হুনারের পরিবার তাকে মেরেছে। যেই কথা শুনে সে রেগে বলে সে কেন তার লাইফে দখল দিচ্ছে, সে তো তার খুশিতে বা তার জীবনে কখনো বাধা দেয়নি, তাই সেও যেন তাই করে। এই বলে অভিমন্যু সেখান থেকে চলে যায়। পরের দিন সে একটা পার্টিতে যায়, কিন্তু সেখানেও সে মন খারাপ করে বিয়ার খেতে থাকে। আর সেই সময় সেখানে রাশি আসে আর তাকে মোটিভেট করে তার ভালোবাসার কাছে ছুটে যাওয়ার জন্য, কারণ তাদের ভালোবাসা সত্যি। যার কথা শুনে অভিমন্যুও চলে যায়, কিন্তু যাওয়ার আগে সে রাশিকে সামারের সম্পর্কের কথা বলে। যেই কথা শুনে রাশি বেচারি তো অনেক কষ্ট পায়। এবার সে ড্রিঙ্ক করে ছেলেদের সাথে নাচতে থাকে। তখনই সামার সেখানে আসে আর তাকে সেখান থেকে নিয়ে গেলেও তাদের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়, কারণ রাশি জেনে গেছে সে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে। আর সামারের ফোনে ইন্দ্রাণীর কল আসাতে সে বুঝতে পারে সামার ইন্দ্রাণীর সাথে সম্পর্কে জড়িয়েছে, তাই সে সামারের সাথে সব সম্পর্ক ভেঙে দেয়। এদিকে ফিজা তার চ্যানেলে উজ্জ্বলের ব্যাপারে লেখে যে তার ভাই মোতওয়ানির বিরুদ্ধে লিগাল অ্যাকশন নিয়েছে, আর মোতওয়ানির সাথেই জড়িত আছে ইন্দ্রাণীর নাম। আর বারবার সব ক্ষেত্রেই একটা নামই ভেসে আসে, যেটা হলো ইন্দ্রাণী, যার এই নিউজের পরিপ্রেক্ষিতে আবেশ একটি শো করে, যেখানে সে ইন্দ্রাণীকে ডিফেন্ড করে বলে রয় পরিবারের বিশাম রয়ের পর সবচেয়ে বেশি প্রভাবশালী হলো ইন্দ্রাণী, যে চেয়ারম্যান হওয়ার ক্ষমতা রাখে। আর এখন এই সবকিছু বলে তাকে দুর্নাম করা হচ্ছে। তাছাড়াও তারা ইন্দ্রাণীর ইন্টারভিউ নেয়, যেখানে ইন্দ্রাণীকে বলা হয় মোতওয়ানির বিরুদ্ধে অ্যালিগেশন আছে যে সে তার কারখানার সমস্ত বর্জ্য বে অফ বেঙ্গলে ফেলে দিচ্ছে। এতে তার ভূমিকা কি? তখন ইন্দ্রাণী বলে এই সবকিছুই গুজব, কারণ এখন তার ব্যবসা একটু খারাপ যাচ্ছে আর তার শেয়ার হোল্ডাররাও যাতে সরে যায়, এই জন্য এই সবকিছু ছড়ানো হচ্ছে। আর মিথ্যা
কখনো সত্যি হয় না। আর মোতওয়ানি যেহেতু তার ফাউন্ডার, তখন তো তাকেও এই বিষয়ে জানানো হচ্ছে, তাই এসব বলার কোনো মানেই নেই। এই বলে সে কথা ঘুরিয়ে ফেলে। এদিকে মনিকা তার সিনিয়রকে জানায় সে শ্রমিকরা মোতওয়ানির থেকে টাকা পেয়েছিল আর পানি দূষণের কেসও। এবারও মোতওয়ানি এবং ইন্দ্রাণী জড়িত। 3 বছর আগে একটা কেস এসেছিল যেখানে একজন অফিসার মারাও গেছে এবং সেখানেও মোতওয়ানি এবং ইন্দ্রাণী জড়িত, আর এবারও তারা জড়িত। আর তার মনে হয় অফিসার রাঘুর গায়েব হওয়ার পেছনে এরা জড়িত, কিন্তু তার সিনিয়র তাকে কোনো প্রমাণ পাওয়ার আগে কোনো পদক্ষেপ গ্রহণ করতে বারণ করে। সে আরো জানায় মোতওয়ানি দিল্লি আসছে, তাই সে যেন এমন কোনো কাজ না করে যে জন্য মোতওয়ানি তাদের কাছে কমপ্লেইন করে। কিন্তু মোতওয়ানি দিল্লি যাওয়ার পথেই একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, যেটা শুনে রাশি খুব কান্না করতে থাকে। আর এই অ্যাক্সিডেন্টের পেছনে মোতওয়ানির ভাই উজ্জ্বল এবং নকশাল নেতা কানুকেই সাসপেক্ট হিসেবে ধরা হয়। এদিকে অভিমান্যু রাতের বেলা হুনারকে নিয়ে পালিয়ে যায়, আর অপরদিকে আল্লু বেঁচে যাওয়া সেই শ্রমিকের সাথে কথা বলে জানতে পারে সেও ওই ফ্যাক্টরিতে ছিল এবং সে একমাত্র জীবিত ছিল। আল্লু বলে সে কি চিনতে পারবে কে এই কাজ করেছিল বা কারা এর সাথে জড়িত ছিল। লোকটি তখন বলে সে মরার আগ পর্যন্ত সেই লোকগুলোর চেহারা ভুলতে পারবে না। এদিকে রাঘু সেই কিডন্যাপারদের ঘুমিয়ে থাকার সুযোগে তাদের ফোন নিয়ে মনিকাকে কল করে, কিন্তু মনিকা তার কল রিসিভ না করলে সে বাথরুমের জানালা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে ঠিকই দেখে ফেলে আর ধরেও ফেলে। তখনই সে তাদেরকে কোনো রকমে মেরে সেখান থেকে পালাতে থাকে। পালানোর সময়ও সে বারবার মনিকাকেই কল করে, কিন্তু সে তো তার কল রিসিভই করছিল না। যাও মনিকা তার ফোন রিসিভ করে, কিন্তু রাঘু আবারও ধরা পড়ে যায়। এদিকে ইন্দ্রাণী ভাস্করকে উইমেন ডেভেলপমেন্ট এনজিও থেকে আসা একটা অফারের কথা বলে। তখন ভাস্কর জানায় তারা তার রিজেক্ট করে দিয়েছে। তখন ইন্দ্রাণী সেই অফার একসেপ্ট করে নিতে বলে। ভাস্কর বলে মোটওয়ানির মৃত্যুর পর থেকে তারা ফান্ড নিয়ে বিপাকে আছে, কিন্তু পাবলিক সিম্প্যাথি খুব প্রয়োজন, আর এই জন্য ইন্দ্রাণী ভাস্করকে তার কথা মতো কাজ করতে বলে। এদিকে অভিমান্যু হুনারকে নিয়ে ভাস্করের বাড়ি যায়। বিষামের ম্যানেজার দেব বলে গুরু উজ্জ্বলকে সাপোর্ট করছে, আর সে নিজেও ইন্দ্রাণীর বিপক্ষে, তাই শত্রুর শত্রু তাদের বন্ধু হতে পারবে। আর বিষামের সাথে তো তার সম্পর্ক আছেই। বিষাম তখন দেবকে গুরুর সাথে মিটিং ফিক্স করতে বলে। এদিকে হুনারের বাবা হুনারের ভাইকে অনেক মারধর করে, আর তার কাছ থেকে জানতে পারে হুনার অভিমান্যুর সাথে পালিয়ে গেছে। আর এদিকে পুলিশও রাঘুকে আটকে রাখার জায়গায় যায়, যেখানে তারা রাঘুকে না পেলেও একটা ভাঙা ফোন এবং কিছু ব্লাড স্যাম্পল এবং সেই ঘরটি খুঁজে পায় যেখানে রাঘুকে রাখা হয়েছিল। এদিকে ভাস্কর আশিস নামের একটি ছেলের সাথে দেখা করে আর মোতওয়ানির কোম্পানির বিরুদ্ধে কিছু প্রমাণ জোগাড় করে। এদিকে দেব গুরুর সাথে দেখা করতে যায়। সে গুরুকে বিষামের সাথে দেখা করতে বললে গুরু বলে তার একটা পরিবার, তাই সে খুব শীঘ্রই বিষামের সাথে দেখা করবে। ওদিকে নকশাল নেতা কান্নু জঙ্গল দিয়ে কোথাও যাওয়ার সময় তাদের উপর হামলা করা হয় এবং তাকেও গ্রেফতার করা হয়, যে জন্য কান্নুর লোকেরা আল্লুর উপর অত্যাচার করে আর কান্নুকে বের করার ব্যবস্থা করতে বলে, আর না হলে তারা তাকে খুন করে ফেলবে। অন্যদিকে ভাস্কর মোতওয়ানির কোম্পানির হার্ড ডিস্কটি হাতে পায়, কিন্তু সে ইন্দ্রাণীকে মিথ্যা কথা বলে যে সে ওই হার্ড ডিস্ক পায়নি, যে জন্য ইন্দ্রাণী অনেক চাপে পড়ে যায়, কারণ মোতওয়ানির কোম্পানির বিরুদ্ধের প্রমাণ বাইরে চলে আসলে সেও ফেসে যাবে। তাই সে ভাস্করকে হার্ড ডিস্ক খুঁজে না পাওয়ার জন্য অনেক বকা দিতে লাগে। তখনই ভাস্কর তাকে জানায় সে খবর পেয়েছে গুরু এবং বিষাম মিটিং করতে চলেছে। এদিকে সবাই নিজেদের মধ্যে রেশারেশি এবং মনের মতো ছক কষছিল, আর অন্যদিকে অভিমান্যু হুনারকে বিয়ের জন্য প্রপোজ করে। তখন সেও তার প্রপোজাল একসেপ্ট করে নেয় এবং তারা দুজন কোর্ট ম্যারেজও করে নেয়। ইন্দ্রাণী তার বাবার কাছে সাহায্য চায়, যে একজন সাবেক কমিশনার, কারণ মোতওয়ানির কোম্পানির বিরুদ্ধে প্রমাণ পেলে সেও ফেসে যাবে। আর এই কথা শুনে তার বাবা তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। অন্যদিকে গুরু বিষামের সাথে দেখা করতে যায়, যেখানে তারা ইন্দ্রাণীকে হারানোর প্ল্যান করে। গুরু বলে মোতওয়ানি মারা যাওয়ায় ইন্দ্রাণী অনেকটা দুর্বল হয়ে গেছে, আর এখন যদি তারা তার আওয়াজ কেড়ে নিতে পারে তাহলে সে আরো দুর্বল হয়ে যাবে। অর্থাৎ তারা তার আওয়াজ বলতে আবেশের কথা বলছিল। গুরু বলে আবেশকে পায়েলই একমাত্র শায়েস্তা করতে পারবে। তো পরের দৃশ্যে আমরা আবেশকে পায়েলের সাথে দেখি, আর এই সব কিছু ভিডিও রেকর্ড হয়ে যায়। আবেশও তা বুঝতে পেরে সেখান থেকে দ্রুত চলে যায়, আর সে অনেক রেগেও ছিল। অন্যদিকে ইন্দ্রাণীর বাবা বর্তমান কমিশনারের সাথে কথা বলে, সে সব প্রমাণ লোপাট করে দিতে বলে, আর তার কথা মতো কমিশনার সমস্ত প্রমাণ লোপাটও করে দেয়। আর মনিকা যখন জানতে পারে সমস্ত প্রমাণ ডিলিট হয়ে গেছে, তখন সে অবাক হয়ে যায়। সে সেই প্রমাণগুলোর ব্যাকআপের কথা জিজ্ঞেস করলে সুভাষ জানায় গুজরাট থানায় এর ব্যাকআপ আছে হয়তো। মনিকা বলে গুজরাট থানায় অফিসার ধর্মেন্দ্র আছে, আর সে তাদের সাহায্য করবে না। রাঘু কোনো বড় প্রমাণ পেয়েছে বলেই তাকে গায়েব
করা হয়েছে, তাই তাদেরকে প্রমাণগুলো উদ্ধার করতে হবে। আর এই জন্য সে ফিজাকে কল করে। সে ফিজাকে সবকিছু খুলে বলে এবং আবেশ আর ইন্দ্রাণীর ব্যাপারে বললে ফিজা তার কথায় রাজি হয়ে যায়। এদিকে হুনারের বাবা ইন্দ্রাণীর কাছে আসে, কারণ অভিমন্যু হুনারকে নিয়ে পালিয়ে গেছে এবং তাদের কোনো খোঁজ নেই। তখনই ইন্দ্রাণী সামারকে কল করে আর অভিমন্যুর সাথে যোগাযোগ করতে বলে। অভিমন্যু হুনারকে নিয়ে সেই জায়গায় আসে যেখানে তার মা তাকে ছোটবেলায় নিয়ে আসতো। অভিমন্যু বলে সে হুনারের বাবার কাছে যাবে এবং সে তাদের সম্পর্ক মেনে নিবে। তখন হুনার অভিমন্যুকে তার মা অর্থাৎ ইন্দ্রাণীর কাছে যেতে বলে। তখন অভিমন্যু বলে সে তার মা নয়, কিন্তু হুনার বলে অভিমন্যুর জন্য তার সফট কর্নার আছে আর সে তাদেরকে মেনেও নিবে। যার কথা শুনে অভিমন্যু তাকে নিয়ে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এদিকে প্ল্যান অনুযায়ী বিষাম রয় আবেশের নামে মানহানির মামলা করে, যাতে করে তার বিরুদ্ধে কেস ওপেন হয় এবং একে একে সব থলের বিড়াল বেরিয়ে আসে। যে নিউজ শুনে ইন্দ্রাণী ভাস্করকে বলে তারা ভেবেছে আবেশকে গ্রেফতার করলে তারা তাকে দুর্বল করে দিবে, কিন্তু তা কখনোই হবে না। এদিকে আল্লু নকশাল নেতা বিনোদকে বলে তারা যে লোকটিকে উদ্ধার করেছিল সে সেদিন ফ্যাক্টরিতে ছিল এবং সে জানে সে কাজ কে করেছিল। আর সে যদি ওই লোককে সিবিআই এর কাছে নিয়ে যায় তাহলে সবকিছু বেরিয়ে আসবে। কিন্তু বিনোদ এতে রাজি হয় না, কারণ আগে কান্নুকে জেল থেকে ছাড়াতে হবে, তারপর অন্য সবকিছু। তাছাড়াও সে আল্লুকে তার প্ল্যানের কথাও জিজ্ঞেস করে। অন্যদিকে পুলিশ মতুয়ানির মৃত্যুর কেস নিয়ে উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদ করে। উজ্জ্বল বলে সে মতুয়ানির বিরুদ্ধে কেস করেছে বলে এই নয় যে সে তার অ্যাক্সিডেন্ট করাবে, আর ইন্দ্রাণীর বিরুদ্ধে তো সিবিআই এনকোয়ারি করছেই। তো পুলিশ তাকে জিজ্ঞাসা করে সে কি মতুয়ানি এবং ইন্দ্রাণীর বিরুদ্ধে আনা এলিগেশন অর্থাৎ নদীর জলে কেমিক্যাল ফেলা নিয়ে কোনো প্রমাণ আছে তার কাছে। যাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে উজ্জ্বল অপারেশন হোয়াইট সানের কথা বলে। এদিকে মনিকা ফিজার বাড়িতে যায়, যেখানে ফিজা তাকে সিস্টেম হ্যাক করে অপারেশন হোয়াইট সানের কথা বলে। তারা বুঝতে পারে কোম্পানিগুলো নদীতে কেমিক্যাল ফেলছিল নিজেদের বেনিফিটসের জন্য। তারা ফাইলগুলো ট্রান্সফার করতে লাগলে তাদের সিস্টেম হ্যাক হয়ে সমস্ত ডাটা চলে যায়। এরপর আবেশ জামিনে বের হলেও তাকে নিউজ বানানোর নিষেধাজ্ঞা দেওয়া হয় আর তার স্ত্রীও তার অন্য মেয়েদের সাথে সম্পর্কের কথা শুনে চলে যায়। কিন্তু যাওয়ার আগে সে আবেশকে বলে সে জানে ওয়ার্দানকে হত্যা করার যে প্ল্যান হয়েছিল সেটাতে সেও জড়িত ছিল আর সে খুব শীঘ্রই ধরা পড়তে চলেছে। এই বলেই সে চলে গেলে আবেশ হাসতে থাকে, কারণ সে বুঝতে পেরেছে সে খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। এদিকে সিবিআই রাঘুর খবর পেলে তারা তাকে উদ্ধার করতে একটা পরিত্যক্ত বাড়িতে যায়, যেখানে তারা কিডন্যাপারদের না পেলেও রাঘুকে উদ্ধার করতে সক্ষম হয়। অন্যদিকে অভিমন্যু সামারের সাথে দেখা করে। সামার অভিমন্যুকে জানায় হুনারের বাবা এবং পুলিশ তাদের খুঁজছে। সে হুনারকে ভালোবাসে, কিন্তু সে তাকে বিয়ে করতে পারে না। তখন অভিমন্যু বলে সে অনেক আগেই হুনারকে বিয়ে করেছে। যেই কথা শুনে সামার বলে সে তাকে ভাই মনে করে, কিন্তু একবারও সে তাকে এই কথা জানায়নি। এই নিয়ে তাদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয় এবং তারা দুজনই যার যার রাস্তায় চলে যায়। ওদিকে হুনারের বাবা ভাস্করের বাড়ির সামনে আসে আর হুনারকে ডাকতে থাকে। হুনারও বাইরে এসে তার বাবাকে দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এদিকে ইন্দ্রাণী মতুয়ানির শ্রাদ্ধের অনুষ্ঠানে যায়, যেখানে সে রাশিকে সান্ত্বনা দেয় এবং বলে তার বাবা চাইতো সে অভিমন্যুকে বিয়ে করুক, কিন্তু রাশি বলে সে আর অভিমন্যু শুধু বন্ধু আর কিছুই নয়, সে সামারকে ভালোবাসে। যে কথা শুনে ইন্দ্রাণী সেখান থেকে চলে যায়। সামার রাশির কাছে ক্ষমা চাইলেও রাশি তাকে কথা শোনায়। এদিকে ইন্দ্রাণী বাড়ি ফিরে আসলে অভিমন্যু তাকে প্রথমবারের মতো মা বলে সম্বোধন করে এবং জড়িয়ে ধরে, যে জন্য ইন্দ্রাণীও অনেক খুশি হয়। কিন্তু অভিমন্যু জানতে পারে হুনার ভাস্করের বাড়ি থেকে মিসিং আর হুনারের বাবার বাড়িতেও তালা দেয়া, যে জন্য সে অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে রাঘুর জ্ঞান ফিরে এলে সে মনিকাকে জানায় সে জানতে পেরেছিল অনেক অনেক অস্ত্র ট্রাফিকিং হয় আর এই সব কিছুর জন্য অর্থ ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়। আর তার অনুসন্ধানে সে সন্দেহ করছে মিসেস রয় এই কাজের সাথে জড়িত। হয়তো সেই কাজ পরিচালনা করে আর না হয় এর পেছনে অন্য কেউ রয়েছে। এদিকে হুনারকে না পেয়ে অভিমন্যু ইন্দ্রাণীর থেকে সাহায্য নেওয়ার কথা বলে। তখন ভাস্কর তাকে বারণ করে আর বলে যে নিজে বড় হওয়ার জন্য বিয়েকে সিঁড়ি হিসেবে কাজে লাগিয়েছে সে কি চাইবে হুনারকে, অর্থাৎ সে ইন্দ্রাণীর কথা বলছিল। তো এই কথা শুনে অভিমন্যু অবাক হয়ে যায়। ভাস্কর তখন তাকে অতীতের কথা বলে, যখন তার বাবা বর্ধন রয় ইন্দ্রাণীকে বিয়ে করে এবং সে কোম্পানির চেয়ারম্যান হওয়ার জন্য যোগ্য দাবিদার ছিল। ইন্দ্রাণীও বিজনেসে ঢুকতে চাইতো, কিন্তু বর্ধন তাকে বারণ করে, যে জন্য ইন্দ্রাণী আবেশকে তার দলে টেনে নেয়। এরপর ইন্দ্রাণী বর্ধনকে বিজনেস রিলেটেড বিভিন্ন পরামর্শ দেয়, কিন্তু বর্ধন ফ্যামিলি প্ল্যানিং করছিল। তারা ডাক্তার দেখালে ডাক্তার জানায় তাদের মধ্যে কিছু সমস্যা আছে, যে জন্য তারা বাচ্চা নিতে পারছে না। তাই ডাক্তার তাদেরকে আইভিএফ করারও পরামর্শ দেয় আর ইন্দ্রাণী বর্ধনকে তা করতে বলে। কিন্তু বর্ধন নিজের টেস্ট করালে জানতে পারে তার মধ্যে কোনো সমস্যা
সমস্যা নেই। সে বুঝতে পারে ইন্দ্রাণী বাচ্চা নিতে চাইছে না, কারণ সে শুধু তার বিজনেস চায়। তাই সে তাকে ডিভোর্স দেওয়ারও সিদ্ধান্ত নেয়। কিন্তু পরদিনই ভাস্কর জানতে পারে ভার্দানের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে নড়াচড়া করা এবং কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছে। ভাস্কর আরো বলে এই ঘটনার পর সে একজন প্রাইভেট ডিটেকটিভ হায়ার করেছিল, যে তাকে বলেছিল এই অ্যাক্সিডেন্ট ইচ্ছে করে করানো হয়েছে। কিন্তু এর কিছুদিন পর সে ডিটেকটিভ খুন হয়, আর এই সব কিছুই ইন্দ্রাণী করেছে, তাও শুধুমাত্র বিজনেসে ঢোকার জন্য। আর ধীরে ধীরে সে ভার্দানের জায়গা দখল করে বিষামের প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। এদিকে গুরু তার এক ফ্রেন্ড সোফিয়াকে তার ছেলে গৌরবের কথা বলে, যাকে খুন করা হয়েছে। সোফিয়া বলে সে আশা করছে আসামিরা খুব শীঘ্রই জেলে যাবে, কিন্তু গুরু বলে সে তা চায় না, কারণ সে তাদের মৃত্যু চায়। এদিকে অভিমন্যু ইন্দ্রাণীর কাছে এসে তার বাবার অ্যাক্সিডেন্টের কথা জিজ্ঞেস করে। তাছাড়াও সে ইন্দ্রাণীকে অবিশ্বাস করে। ইন্দ্রাণী তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে ভাস্কর তাকে এসব বলে তার থেকে দূরে নিয়ে যাচ্ছে। আসলে এসব কিছুই নয়, ভাস্কর তো বিশ্বাসের যোগ্যই নয়। তখন অভিমন্যু বলে ভাস্কর বিশ্বাসের যোগ্য না হয়েও সে তার বাড়িতে গিয়ে হুনারকে বিয়ে করেছে। আর অভিমন্যু বিয়ে করেছে শুনে ইন্দ্রাণী অবাক হয়ে যায়। এতে সে কিছুটা কষ্ট পায়, কারণ অভিমন্যু এত বড় একটা কাজ তাকে না জানিয়েই করে ফেলেছে। তখনই আবেশ তাকে কল করে। সেই সময় সে আবেশকে গালি দিয়ে কল কেটে দেয়। ইন্দ্রাণী তার মন খারাপ করে অনেক ড্রিঙ্ক করতে লাগে। সেই সময় সামার সেখানে আসে। ইন্দ্রাণী বলে আজ অভিমন্যু প্রথমবারের মতো তাকে জড়িয়ে ধরেছে, মা বলে ডেকেছে, কিন্তু কিছুক্ষণ পরই সবকিছু শেষ। সে তাকে ঘৃণা করে, অবিশ্বাস করে, কিন্তু সে অভিমন্যুকে খুব ভালোবাসে। অভিমন্যুর খুশিতেই সে খুশি। এদিকে বিষাম যখন খবর পায় ইন্দ্রাণী এবং আবেশের মধ্যে ঝামেলা বেঁধেছে, তখন সে তার চাল চালে, অর্থাৎ সে আবেশকে তার দলে টেনে নেয় এবং বলে সে তার হয়ে কাজ করলে কোর্টে অনেক কিছু আবেশের পক্ষে থাকবে, যার কথায় আবেশও রাজি হয় আর বিষাম রয়কে নিয়ে পজিটিভ মন্তব্য করে। অন্যদিকে ভাস্কর হুনারের বাবা মাকে নিয়ে একটা জায়গায় আসে। তখন অভিমন্যুও সেখানে আসে। সে হুনারের বাবাকে বোঝায় যে সে হুনারকে কতটা ভালোবাসে, আর হুনারের বাবাও তার ভালোবাসা উপলব্ধি করতে পারে, তাই তাদের সম্পর্কটা সে মেনে নেয়। তো এরপরই তারা সেখান থেকে চলে যাওয়ার পর হুনার এবং অভিমন্যু সেখানে গল্প করতে থাকে। কিন্তু তখনই সেখানে সামার আসে আর তাদেরকে সাথে সাথে গুলি করে হত্যা করে ফেলে। কিন্তু সে কেন তার বন্ধুকে নিজের হাতে খুন করেছে তা তো আমরা কিছুক্ষণ পরই জানতে পারবো। তো অভিমন্যুকে নিজের হাতে খুন করে সামার নিজের মাথায় পিস্তল তাক করে, কিন্তু ট্রিগারে চাপ দেওয়ার মতো সাহস সে পায় না। তখন সে অভিমন্যুকে কল্পনা করে যে তাকে বলছিল এখন থেকে সে কিছুই করতে পারবে না, কারণ সে আর নেই তাকে সাপোর্ট করার জন্য। এই বলে সে হাসতে থাকে। তো পরের দিনে অভিমন্যুর লাশ বাড়িতে নেওয়া হয়। ইন্দ্রাণী তো এটা দেখে অনেক কান্না করতে থাকে। আর তখনই বিষাম সবাইকে সান্ত্বনা দিতে লাগলে সে সবার উপর রেগে চিৎকার করতে থাকে, কারণ ভার্দানের অ্যাক্সিডেন্ট হওয়ার পর বিষাম একদিনও তাকে দেখতে আসেনি। আর এখন অভিমন্যুর মৃত্যুর পর সে এসেছে, কিন্তু সে শুধু অভিনয় করতে এসেছে। সে সন্তান হারিয়েছে আর তারা সবাই এসেছে অভিনয় করতে। সে আরো বলে গেম এখনো শেষ হয়নি, সবে মাত্র শুরু হয়েছে। এই বলেই সে সবাইকে চলে যেতে বলে। এরপর তারা অভিমন্যু এবং হুনারের দাহ সম্পন্ন করে। এদিকে নকশাল বাহিনী কান্নুকে বাঁচাতে পুরো শহরে আক্রমণ করার পরিকল্পনা করে। তখন আলু বলে তারা সিবিআই প্রত্যক্ষদর্শীকে দিয়ে সবকিছু প্রমাণ করতে পারবে এবং সিবিআই কে জানিয়ে কান্নুকে জেল থেকেও ছাড়াতে পারবে। যে কথা নকশালের লিডার মেনে নেয় এবং বলে কান্নুকে যদি তারা না ছাড়ে তাহলে কিন্তু পুরো কলকাতা শহর জ্বলবে। এই বলেই তারা আল্লুর সাথে সেই শ্রমিকটিকে পাঠিয়ে দেয়। আল্লু এরপর সিবিআই অফিসে গিয়ে রাঘুকে দেখে অনেক খুশি হয় এবং সে তাদেরকে সবকিছু খুলে বলে। এদিকে সামার অভিমন্যুর কথা ভেবে খুব কান্না করতে লাগে। তখন তার বাবা গুরু এসে তাকে সান্ত্বনা দেয়, কারণ সেই ভাইকেও বিনা কারণেই মরতে হয়েছে। গুরু আরো বলে সে আর যত কান্না করার করে নিক, কারণ কাল থেকে তাকে আরো শক্ত হতে হবে। গিল্ট ফিলিং মানুষকে দুর্বল করে দেয়, তাই সে যেন গিল্ট ফিল না করে। আর কাল থেকে তাদের আরো অনেক কাজ, আর সে কাজ করে তাকে শক্ত থাকতে হবে। অর্থাৎ আমরা বুঝতে পারি গুরু তার সন্তানের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য অভিমন্যুকে খুন করিয়েছে এবং সে রয় পরিবারের আরো ক্ষতি করবে। সামার তার ভাই অফিসার গৌরবের কথা ভাবতে থাকে, যে নদীতে কেমিক্যাল ফেলার কথা জেনে গিয়েছিল এবং সে ইন্দ্রাণীকে এই নিয়ে ওয়ার্ন করলে ইন্দ্রাণী উল্টো তাকেই হুমকি দেয়। আর এর কিছুদিন পরই সামার গৌরবের লাশ ফ্যানের সাথে ঝুলতে দেখে, যা দেখে মনে হয় সে নিজেই নিজেকে মেরে ফেলেছে। আর এই শোকে তাদের মাও মারা যায়, যে জন্য সামার আর গুরু মিলে ইন্দ্রাণীর পরিবারকে শেষ করার পণ করে। বর্তমানে সামার আবেশের চ্যানেলে তার বন্ধু অভিমন্যুর মৃত্যু নিয়ে আলোচনা করে, যেখানে সে ইন্দ্রাণীকে এই সব কিছুর জন্য দায়ী করে এবং ভার্দান রয়ের অ্যাক্সিডেন্টের পেছনেও ইন্দ্রাণীর হাত আছে বলে দাবি করে, যে জন্য চারিদিক থেকে ইন্দ্রাণীর উপর অনেক প্রেসার পড়ে। অন্যদিকে সিবিআই সে বেঁচে যাওয়া শ্রমিককে কিছু লোকের ছবি
দিলে সেই শ্রমিকটি একজন লোকের কথা বলে যে সেদিন সেখানে ছিল, আর সেই লোকটি আর কেউ নয়, মিসেস রয়ের সহকারী সুমিত। সিবিআই অনেকক্ষণ চেস করে সুমিতকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরপর এক প্রেস কনফারেন্সে সিবিআই জানায় তারা নদীর জলে বিষাক্ত কেমিক্যাল ফেলা নিয়ে তদন্ত করতে এসেছিল। তারা কেস তদন্ত শুরু করলে কিছু তথ্য তাদের সামনে আসে, যেমন ফ্যাক্টরিতে শ্রমিকদের উপর হামলা হওয়ার আগে কেউ একজন সুমিতের সাথে দেখা করে আর তাকে টাকা দেয়, যার 7 দিন পর সেই শ্রমিকদের খুন করা হয় শুধুমাত্র ইন্দ্রাণীকে ফাঁসানোর জন্য। আর সুমিতকে টাকা দিয়েছিল ভাস্কার। তারা ভাস্কারকেও গ্রেফতার করেছে, আর এই সবকিছু ভিশামকে ফাঁসানোর জন্য করা হয়েছে। আর ইন্দ্রাণী এই কাজ করেনি, কারণ ষড়যন্ত্র তার বিরুদ্ধেও করা হয়েছে। আর এই ষড়যন্ত্র কে করেছে প্রশ্ন এলে আমাদের সামনে আসে গল্পের আসল টুইস্ট, কারণ এই সবকিছুর প্ল্যান করেছিল আসলে ভারদান রয়, যে একটু একটু কথা বলার শক্তি ফিরে পেয়েছিল। আর এই কথা শুধু তার বিশ্বস্ত ভাস্কার জানতো, আর ভারদানই ভাস্কারকে ইন্দ্রাণীকে ফাঁসানোর ব্যবস্থা করতে বলে। আর তার প্ল্যান অনুযায়ী সবকিছু হয়। আর নকশাল নেতা কান্নু এই সবের সাথে জড়িত নয়, অর্থাৎ তাকে রেহাই দিয়ে দেওয়া হয়। কিন্তু ভারদান রয়কে হত্যার চেষ্টার অভিযোগে আবেশ এবং ইন্দ্রাণীকে গ্রেফতার করার জন্য পুলিশ ইন্দ্রাণীর বাড়িতে যাবে, কিন্তু এর আগেই ইন্দ্রাণী ভারদানের কাছে যায়। তখন ভারদান বলে তাকে হেরে যেতে দেখে তার অনেক ভালো লাগছে। ইন্দ্রাণী বলে সে ততক্ষণ হারবে না যতক্ষণ না সে অভিমান্যুর খুনিকে সাজা দিতে পারবে। এই বলে সে ভারদানকেই খুন করে, আর কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। ইন্দ্রাণী ভারদানকে ধোঁকা দেওয়ার জন্যই ভারদান এত কিছু করেছিল, কিন্তু শেষমেশ তো তাকেও মারা যেতে হলো। আর ইন্দ্রাণীরও এত কিছু করে কোনোই লাভ হলো না, শেষ পর্যন্ত যেতে হলো পুলিশের কাছে। আর এদিকে ভিশাম গুরুকে ধন্যবাদ জানায় তাকে এভাবে সাহায্য করার জন্য, আর গুরু ফিজাকে আবেশের নিউজ চ্যানেলের চেয়ারম্যান করে দেয়। এদিকে জেলের ভেতর সামার ইন্দ্রাণীর সাথে দেখা করতে আসে। ইন্দ্রাণী সামারকে বলে সে তার অভিমান্যুকে খুন করেছে কেন। সামার বলে সেও তো তার ভাইকে খুন করেছে। ইন্দ্রাণী তখন বলে সে কাউকে খুন করেনি, তার ভাইকে অন্য কেউ খুন করেছে, কিন্তু তাদের বাপ বেটার বেকুবির জন্য সে অভিমান্যুকে হারিয়েছে। কিন্তু সে তো সবকিছুর প্রস্তুতি নিয়ে নিয়েছিল। সে সামারকে বলে সে যেন তার বাবাকে গিয়ে দেখে যে সে অবাক হয়ে আছে কিনা। যেই কথা শুনে সামার বলে সে কি বলতে চাইছে, কিন্তু ইন্দ্রাণী তাকে কিছুই বলে না। এরপর সামার তাড়াতাড়ি করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং তার বাবাকেও কল করে, কিন্তু সে তো তার কলই রিসিভ করে না। এদিকে গুরুর ফোনে একটা কল আসে, যার অপর পাশ থেকে লন্ডন থেকে সোফিয়া কল করে, আর সোফিয়া জানায় সে আগামী সপ্তাহে আসবে। যেই কথা শুনে গুরু অবাক হয়ে যায়, কারণ সোফিয়া যদি এখনো লন্ডন থেকে থাকে তাহলে তার সাথে যে ছিল সে কে। তাই সে তাড়াতাড়ি করে ঘরে গেলে সোফিয়াকে খুঁজে পায় না, এবং সিকিউরিটি গার্ডের থেকে সে জানতে পারে সোফিয়া কিছুক্ষণ আগেই চলে গেছে। অর্থাৎ সে এতদিন যার সাথে ছিল, যাকে সে তার প্রতিশোধের কথা বলেছিল, সে আসলে সোফিয়া নয়। যে কারণেই সে খুবই অবাক হয়ে যায়, কিন্তু কে এই সোফিয়া এবং সে কেনই বা গুরুর কাছে এসেছিল তা তো আমরা সিজন 2তেই জানতে পারবো, এবং ইন্দিরা অভিমান্যুর খুনের বদলাও নিতে পারবে কিনা সেটাও আমরা সেখানেই জানতে পারবো। আর সেটা যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো এই তো ছিল আজকের গল্প। তো ক্ষমতার লড়াইয়ের এই গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।